কি গো ভাই কানাই, এত হন্তদত্ত ছুটে কোথায় চললে? আর বলবেন না বাবু, ওই যে আমাদের জমিদার বাবু আছে না, উনি তো মারা গেছে, তাই শ্মশানে যাচ্ছি। আমাদের জমিদার? তাহলে তো এবার গ্রামের লোকগুলো একটু শান্তিতে থাকতে পারবে। তার অত্যাচারে তো গ্রামের সবাই অতিষ্ঠ। আগে ঠিক কথাই বলেছেন বাবু, তার অত্যাচার থেকে পুরো গ্রামটাই রক্ষা পেল। চলুন চলুন, শ্মশানে চলুন, আমাকে আবার তার চিতায় আগুন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এত নিষ্ঠুর জমিদারকে একটু আগুনে জ্বলতে দেখে আসি, এতে মনটাও কিছুটা ভালো হবে। ওই তো সীতা দেখা যাচ্ছে, আর একটু এটাই হলো। তা বাবু, আপনারা তো ক্ষোভ কেন কর্তা বাবুর উপর? আর বলো না ভাই কানাই, তোমাদের জমিদারের কাছ থেকে 200 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলাম। বছর শেষে বেটা সুদে আসলে আমার কাছ থেকে 500 স্বর্ণ মুদ্রা নিয়েছিল। তা তো ভালোই। এদিকে যা তার বাড়িতে গত 15 বছর কাজ করছি, শুধু 2 মুঠো ভাত ছাড়া একটা কানা করিও দেয়নি। যাক কানাই, তাহলে এবার হয়তো তোমার কপালটা খুললো। রেখে যাওয়া ধন সম্পত্তি তো মেলা পড়ে আছে, কোনো সন্তান টন্তান তো রেখে যায়নি। এসব এখন তোমারই হবে। দেখা যাক কি হয়, বলা কত যায় না, কোথাকার পানি কোথায় গড়ায়। এই কানাই, এতক্ষণে আসার সময় হলো? সবাইকে নিয়ে সেই কখন থেকে অপেক্ষা করছি। এসো এসো, সীতায় আগুন দাও। এ নাও। হ্যাঁ গো দিচ্ছি, এই তো দিলাম। ও ভাই কানাই, আমি যা দেখছি, তুমিও কি তা দেখছো? ও মা, জমিদার মশাই দেখছে আগুনে পড়েনি। ওরে, কে কোথায় আছিস রে? আমার বাবু বেঁচে আছে, মরেনি। রক্ষে কর, রক্ষে কর। এ কি, জমিদার মশাই দেখছি সীতার আগুনে পুড়ছে না। ওরে বাবা, এ তো জ্যান্ত মরা মনে হচ্ছে। না বাবা, আমি আর এখানে নেই। জ্যান্ত মারা? এটা আবার কি? মানুষ মরলে জ্যান্ত হয় কি করে? একিরে, জমিদার দেখছি আগুনের মধ্যে বসে আছে। চোখে চোখে ভুল দেখছি না তো? কানাই, আরে ও কানাই, আরে কানাই বেটা, এদিকে আয়, আয় বলছি। ও গোপাল বাবু, জ্যান্ত মরা না, দেখছি আমাদের ডাকছে গো। যাবো নাকি পালাবো গোপাল বাবু? ভাই কানাই, যদি মরতে না চাস তাহলে এখন জানটা নিয়ে পালা। এই যে জ্যান্ত মরা, না বাবা, তোকে বলে লাভ নেই। আমি গেলাম রে, গেলাম। বেঁচে থাকলে পরে দেখা করবে। ও গোপাল বাবু, আমায় ফেলে যাইয়েন না, আমাকে ফেলে যাইয়েন না গো। ওরে বাবা, আমার কাঁধে এটা কার হাত? আমি কানাই, তোর কর্তা বাবু। তোকে সেই কখন থেকে ডাকছি, কানে শুনতে পাস না নাকি? চল চল, ঘরে চল। জান তো মরা? না না, মানে জমিদার মশাই, আমি যাবো নে। আমার আমার একটা কাজ পড়ে আছে। কিসের কাজ? তোর আবার কাজ কিসের? তুই তো আমার বাড়িতেই থাকিস। চল চল, তোর কাজ পরে করিস, আগে আমার সাথে আয়। চিন্তা করিস না, তোকে একটা উপহার দেবো। চল চল। ও গোপাল বাবু গো, আমারে বাঁচান। জ্যান্ত মরা, না মানে জমিদার আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আরে এই কানাই, তোর হলোটা কি? পাগলের মতো কি জাতালছিস? বললাম না, চুপ করে চল আমার সাথে। ও বাগো, ও বাবা গো, কোথায় তোমরা? দেখে যাও, তোমার ছেলেকে জ্যান্ত মরা মানুষ কোথায় নিয়ে যাচ্ছে গো। আরে আরে, দেখো দেখো, জমিদার মশাই আবার জ্যান্ত হয়ে গেছে। হায় রে কপাল, সুখ বুঝে আমাদের কপালে আর সইল না। তার বলো না গো, জমিদার মশাই এখন থেকে আবার আমাদের ওপর জুলুম শুরু করবে। হায় রে কপাল, এক সুখ বুঝে আর পেলাম না। লোকজনগুলোর মাথায় কি সমস্যা?
আমাকে দেখে এমন করছে কেন সবাই? ও জমিদার বাবু, মানে কর্তা বাবু, বিপদ যদি একবার কেটে যায়, সেটা যদি আবার ফিরে আসে, তাহলে তো এমন লাগবেই গো বাবু। হে, আমার ঘরে চলে এসেছি। কানাই, আমার সিন্দুকটা কোথায় রে বলতে পারিস? ঠিক মনে পড়ছে না যে সিন্দুকটা কোথায় রেখেছি। মরে গেলে মানুষ নিজের নামটা ভুলে যায় কর্তা বাবু, আর আপনি সিন্দুক নিয়ে পড়ে আছেন। ও মা গো, এ কেমন জ্যান্ত মানুষ গো, মরেও দেখছি সিন্দুকের খোঁজ করে গো। কানাই, আর একটা কথা বলবি না বলছি। সেই কখন থেকে যা তা বকেই চলেছিস। চুপ কর, আমি সিন্দুক থেকে পয়সা করে নিয়ে আসছি। ও মা, জ্যান্ত মানুষ দেখছি, পরপারেও পয়সা করে নিয়ে যাবে গো। এ কেমন মানুষ গো, মরে যাচ্ছে বলে পয়সা করেও সাথে নিয়ে যেতে হয়। আমি এই সুযোগে পালাই, নইলে আবার বলতে পারে পরপারেও তার চাকর চাই, আর তখন আমাকে সাথে নিয়ে যাবে গো। আরে এই কানাই, কোথায় যাচ্ছিস বেটা? কাজের সময় এত চুরি করলে হবে? আয় আয় এদিকে। হে কি কর্তা বাবু, এত টাকা দিয়ে কি করবেন? নে, এইগুলো তোর হাতে নে। হ্যাঁ, এত টাকা কি করবো কর্তা বাবু? পরপারে নিয়ে যাবেন নাকি গো? না রে কানাই, এই সব টাকা তোর। হ্যাঁ, আমার আমার হয় কি করে কর্তা বাবু? আমার সাথে এসব নিয়ে ফাজলামো করবেন না। ফাজলামো করছি না রে কানাই, ফাজলামো করছি না। এসবই তোর টাকা। এই 15 বছর তুই আমার সেবা যত্ন করেছিস, তোর বেতনই দিলাম। হ্যাঁ কর্তা বাবু, আমি এসব চাইনি বাবু। আমি আপনার সেবা করেই মরে যেতে চাই। আমি টাকা পয়সার জন্যই আপনার কাজ করিনি, আপনাকে ভালোবেসে 2 বেলা খাবার জন্যই কাজ করেছি। আমি জানি রে কানাই, আমি সবই জানি, তাই তো মরেও মরতে পারিনি। আমার মতো লোক ঠকানো নির্যাতনকারী পুরেও মরেনি। এসব কি বলছেন কর্তা বাবু? ঠিকই বলছি রে কানাই, সারা জীবন আমি মানুষ ঠকিয়েছি, গরিবদের উপর জুলুম করেছি, সাধারণ প্রজাদের উপর অত্যাচার করেছি, আর এসব করেই এই বিশাল ধন সম্পদের পাহাড় গড়েছি। কিন্তু মরার পর সাথে করে কিছুই নিয়ে যেতে পারিনি। তাহলে এত সব ধন সম্পত্তি করে আমার কোনো লাভ হলো না। এসব কি বলছেন কর্তা বাবু? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে কানাই, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি একজন অত্যাচারী জমিদার হয়ে মারা যাচ্ছিলাম। ভাগ্য ভালো যে এক বুড়ো আমাকে অভিশাপ দিয়েছিল, যতদিন পর্যন্ত আমি আমার অন্যায় স্বীকার না করব, মানুষের নিজের প্রাপ্যটা বুঝিয়ে না দেব, ততদিন আমার মৃত শরীর আগুনে পুড়বে না। হ্যাঁ কর্তা বাবু, আমাকে সাহায্য করবি? গরিবদের সাহায্য করতে আমি যত পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুই কি আমার সাথে থাকবি? হ্যাঁ কর্তা বাবু, এই কানাই আপনার জন্য নিজের জীবনও দিতে পারে কর্তা বাবু। আমি জানতাম রে কানাই, সবাই আমাকে ছেড়ে গেলেও তুই আমাকে ছেড়ে যাবি না। চল চল, যাদের টাকা ধার দিয়ে চওড়া সুদ নিয়েছি, তুই আমার হয়ে সবাইকে টাকা দিয়ে দিবি। কর্তা বাবু, এইটা গোপালের বাড়ি। দে, গোপালকে তুই ডাক দে। গোপাল ভাই, ও গোপাল ভাই, বাড়ি আছো নাকি? জমিদার মশাই, আপনি? আমি তো কোনো দোষ করিনি। দোষ করতে যাবে কেন? এই নাও তোমার টাকা। গত বছর যে টাকা বেশি সুদে নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে গেলাম। চল কানাই চল। জমিদার মশাই, আপনি মরে আবার বেঁচে উঠলেন কি করে?
আপনার এই অবস্থা কেন? আপনি কি ভূত টুত হয়ে গেছেন নাকি? ভয় পাস না, তোর কোনো ক্ষতি আমি করব না। গত বছর যে টাকা বেশি সুদে নিয়েছিলাম সেটা ফেরত দিলাম। যাক বাবা, সবার সব ধার দেনা পাওনা শেষ। এবার কানাই, তুই একটা কাজ কর। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, বলুন। আমাকে আমাকে তুই চিতায় শুইয়ে দে আর আমার শরীরে আগুন লাগিয়ে দে। এবার এবার আমি মরেও শান্তি পাবো রে, মরেও শান্তি পাবো। এরপর কানাই আবারও জমিদারের চিতায় আগুন দেয় আর জমিদারের শরীর এবার আগুনে পুড়তে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। সে গতকাল কতবার করে বললাম আমার জন্য পান সুপারি আনতে, কিন্তু সে কিনা পান না নিয়েই বাড়ি ফিরে এলো। আজকে আমিও সকাল জল খাবার দেব না। আরে একা একা কার সাথে কথা কইছো গিন্নি? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি নে। কেউ থাকলে তবে না তুমি দেখতে পাবে। একা একাই আমি আমার পোড়া কপালের দোষ দিচ্ছি। কেন, তোমার কপালের আবার কি হলো গিন্নি? হঠাৎ কপালকে দোষারোপ করছো কেন তুমি? তোমার সাথে বিয়ে হওয়াটাই আমার কপালের সবচেয়ে বড় দোষ, বুঝলে? যা বাবা, আমি আবার কি করলাম গিন্নি? আরে উল্টে ওপরওয়ালার কাছে ধন্যবাদ করো যে আমার সাথে তোমার বিয়ে হয়েছিল। এই যে তোমার 7 কপালের ভাগ্যি। মিনসের কথা শুনলে না হাড় পিত্তি জ্বলে যায় একেবারে। বলি, কাল যে কত করে বললাম আমার জন্য পান সুপারি আনতে, তা সেগুলো এনেছো? এই যা গিন্নি, আমি একদম ভুলেই গিয়েছিলাম। আজকে জমি চাষ দিয়ে বিকেলে হাটে গেলে নিয়ে আসবো, কেমন? থাক, তোমাকে আর আনতে হবে না বাপু। তুমি পান নিয়ে আসবে আর আমি খাবো সেগুড়ে বালি। কি যে বলো না তুমি গিন্নি, তুমি আমার একটা মাত্র গিন্নি, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি? বাবা গো বাবা, পিরিত একেবারে উতলে পড়ছে দেখছি তোমার। আমার কি এই 3 কোলে কেউ আর আছে বলো তুমি ছাড়া? বড্ড খিদে পেয়েছে গিন্নি। সকালে কি কিছু রান্না করেছো? না, কাল রাতের পান্তা আছে আর লঙ্কা পুড়িয়ে রেখেছি। পোড়া লঙ্কা দিয়ে পান্তা কে নাও। দুপুরে দেখি 2টো কলমি ডাঁটা এনে সেদ্ধ করে রাখবো। ঠিক আছে গিন্নি, তাই হবে। এখন আমাকে খেতে দাও দেখি। চলো আমার সাথে রান্নাঘরে চলো। দেখেছিস দাদা, আমার বানানো বালুর ঘরটা কি সুন্দর হয়েছে দেখতে? তাই তো রে বাবলু, তোর বানানো খেলাঘরটা যে দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর হলে কি হবে? নদীর ঢেউ এলে এক্ষুনি জলে ভেসে যাবে ঘরটা। আমরা বড় হলে আর মিছিমিছি খেলার ঘর বানাবো না দাদা। আমরা সত্যি সত্যি এমন সুন্দর করে বাড়ি বানাবো। হ্যাঁ রে বাবলু, অবশ্যই বানাবো আমরা। নদীর ধারে কে খেলা করছিস রে বাছা? আরে গয়া দিদা দেখছি। আমরা গো দিদা, আমরা। আরে এই যে দেখছি আমার অপু আর বাবলু দাদু ভাই। তা তোরা নদীর ধারে কি করছিস দাদা ভাই? আমরা নদীর বালু দিয়ে খেলাঘর বানাচ্ছি গো দিদা। তুমিও কি আমাদের সাথে খেলবে নাকি? তোর বোকা ছেলে, আমার কি আর এখন সেই খেলার বয়স আছে নাকি রে? আমি যে এখন বুড়ো হয়ে গেছি। তোদের মতো বয়স থাকতে আমিও এই নদীর পাড়ে কত খেলা করেছি। তা তুমি কি করতে এসেছো গো দিদা নদীর পাড়ে? আমি এসেছিলাম যদি 2-1টা কাঁকড়া পাই তবে বাড়ি নিয়ে গিয়ে কাঁকড়া পোড়া খাবো বলে। কিন্তু তুমি কি আর কাঁকড়া ধরতে পারবে এই বয়সে? তার চেয়ে বরং আমি আর উপুদা নদীর পাড়ে যে কাঁকড়াগুলো হেঁটে বেড়াচ্ছে সেগুলো ধরে দিই তোমাকে। তাহলে তো খুব ভালো হবে আমার দাদা ভাই। তোরা যদি আমায় 2টো কাঁকড়া ধরে এনে দিতে পারিস তবে কি আর তরকারির জন্য কোথাও ছুটতে হবে না আমাকে। কেন দিদা, আজকে কি কাঁকড়ার ঝোল করবে নাকি? কেবল না
ওরা দিলে তো আর ভাত খেতে পারবো না, ভাত যে গলায় আটকে যাবে, তাই ভাবলাম পেলে ঝোল করে ফেলবো। বেশ, তুমি এখানে অপেক্ষা করো দিদা, আমরা দুজন মিলে এক্ষুনি তোমাকে কটা কাঁকড়া ধরে দিই। ঠিক আছে দাদা ভাই, আমি তাহলে নদীর ধারে এই বসলাম। কতবার বলেছি দিন দিন বড় হচ্ছিস, একটু বাড়ি ঘরে থাক, কিন্তু কে শোনে কার কথা? আমার কথা কিছুতেই যে তার মাথায় ঢোকে না। এই যে মহারাজা চলে এসেছেন, বলিস সকালে কি নাওয়া খাওয়া নেই নাকি রে তোর? নাকি বাড়ি ঘরের কথা আর মাথায় থাকে না বাড়ির বাইরে বের হলে? আমি তো বললাম নদীর ধারে খেলা করছিলাম আমি। ও মা, তোর হাতে ওগুলো কি রে? কি এনেছিস আবার তুই? আমি আর বাবলু খেলা করছিলাম নদীর পাড়ে, গয়া দিতে এসে কাঁকড়া ধরতে চাইলো, তাই আমরা ধরে দিয়েছি। সেই জন্য আমাদের কিছু কাঁকড়া দিয়েছে দিদা। কাঁকড়া এনেছিস? কাঁকড়া তো আমার ভারী পছন্দ। যাক, ভালো করেছিস, কিন্তু জামা কাপড় তো ময়লা কাদায় একেবারে একাকার করে ফেলেছিস। কাদা জলে নেমে খেলা করছিলাম যে, তাই হয়তো জামা কাপড়ে ময়লা লেগে গেছে মা। ময়লা কাদা লাগিয়ে আসবি আর আমার দায় ঠেকেছে না তোর এসব ধুয়ে দেওয়ার? আমার জামা কাপড়ে ময়লা হলে তো তুমি ধুয়ে দেবে মা, আমি যে তোমার একমাত্র ছেলে গো। ও বাবা, ছেলের কথা শোনো, কি কাব্যমারা কথা বলছে দেখো। সকালে না খেয়ে সারা পাড়া ঘুরে এসেছিস, আর এখন এসে মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। সেই কোন সকালে ফুলকো লুচি আর আলুর দম বানিয়েছি, এতক্ষণে তো জল ঠান্ডা হয়ে গেছে বোধহয়। লুচি আর আলুর দম আমার তো খুব পছন্দের খাবার রান্না করেছো মা, আমাকে আগে কেন বলনি গো? তা বলবো কিভাবে? তুই তো সেই সকালে উঠেই বেরিয়েছিস, আর কোনো খোঁজই নেই তোর। কি গো হারান দাদা, তোমার জমি চাষ কতদূর হলো? সেই সকাল থেকেই তো দেখছি এক নাগারে চাষ দিয়ে যাচ্ছ। আর বলিস না সে কথা অরুণ, আমি তো চিন্তায় আছি এবারে জমি চাষ নিয়ে। কেন দাদা, কি হয়েছে? কি নিয়ে তুমি এত চিন্তায় আছো শুনি? এবারে আবহাওয়া বেশি ভালো ঠেকছে না আমার কাছে, তাছাড়া নদীর জলেও জোয়ার আসছে বারবার। সে কি কথা দাদা, তাহলে যে জমিতে জল উঠে গেলে বিপদ হয়ে যাবে। আরে একবার জল উঠলে তো আর শুকুতে যাইবে না। সেই জন্যই তো দুশ্চিন্তা হচ্ছে বড্ড, জমিতে যদি জল উঠে যায় তবে ধান ছাড়া আর অন্য কিছু করতে পারবো না চাষ। আমি তো ভেবেছিলাম এবারে মাসকলাই চাষ করব, কিন্তু জল উঠে গেলে তো ধান চাষে চিন্তা করতে হবে গো। তার থেকেও বড় কথা হলো বাজার সদাইয়ের দাম যে আকাশচুম্বী হয়ে যাবে, তখন তো আমাদের মতো গেরস্তের জন্য দুর্ভিক্ষ লেগে যাবে রে। তাহলে তো বাড়িতে কিছু বাজার সদাই করে রাখা দরকার। আমি বিকেলে বাড়ি গিয়ে হাট থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসবো। সে না হয় করলি রে, কিন্তু এবারে যে তোর মাসকলাইয়ের চাষ সম্ভব হবে না, আর এই মৌসুমে ধান তো বেশি ভালো হয় না। ধান ভালো হবে না কি করে গো দাদা? জমিতে একই ফসল বারবার চাষ করে যে জমির উর্বরতা নষ্ট করে ফেলেছি আমরা। এখন দেখবার বিষয় হলো আমাদের জমিগুলোতে জল ওঠে কিনা, জল উঠলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। কিন্তু কি করব সেটা কি কিছু ভেবেছো দাদা? আর জমিতে জল জমে থাকলে যে সার দিয়েও কাজ হবে না, এতে ধানের ফলন যে বেশ ভালো হবে না গো। কাজ শেষ করে একবার গোপাল কাকার বাড়ি যেতে হবে, আমাকে চাষবাসের বিষয়ে বারবার তিনি বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। গিয়ে দেখি তিনি এই সমস্যার কোনো সুরাহা করে দিতে পারেন কিনা। সেটাই ভালো হবে দাদা, তোমার সাথে আমিও যেতে চাই, তবে বিকেলে না দাদা, বিকেলে কিছু বাজার সদাই করতে হবে, সেগুলো বাড়িতে রেখে চলো সন্ধ্যায় আমরা গোপাল কাকার বাড়িতে যাব। ঠিক আছে। সন্ধে হয়ে গেল, এখনো যে বাড়িতে সন্ধে প্রদীপ দেওয়া হলো না। গিন্নি, আরে ও গিন্নি, সন্ধে যে হয়ে গেল, বাড়িতে এখনো সন্ধে প্রদীপ দাওনি কেন? সন্ধ্যা প্রদীপ দেব বলেই তো ঘরে গিয়েছিলাম, বাইরের কাজ শেষ করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল, তাই বাড়িতে প্রদীপ দিতে একটু বেশি দেরি হয়ে গেল। বাড়িতে আমরা দুজন মানুষ থাকি, কি এত কাজ করো শুনি? সন্ধে প্রদীপ দিতে কেন দেরি হয় তোমার? বাড়ির কাজ তো সব আমাকেই করতে হয়, নিজে তো বাইরে ঘুরে বেড়াও, তা তুমি বুঝবে শুনি।
বাইরে আমিও কাজ করি, যার কাজ তো সেই করবে নাকি? আমি তো মাঠে কম কাজ করি না। সেই তুমি তো শুধু তোমার নিজের কাজটাই চোখে দেখো, আমার কাজ তো তোমার চোখেও বাদে না। এই সন্ধেবেলায় আবার এখন তুমি আমার সাথে ঝগড়া করবে নাকি গিন্নি? ঝগড়ার কথা বললে কে চুপ করে থাকে শুনি? গোপাল কাকা, আরে ও গোপাল কাকা, বাড়িতে আছো নাকি? আরে হারান, অরুণ, তোরা কখন এলি রে? এই তো কাকা এখন এলাম, এসেই তো দেখি তুমি কাকিমার সাথে ঝগড়া করছো। তোদের কাকা আমাকে যদি এক দণ্ড শান্তিতে থাকতে দিত, শুধু কি করে আমার পেছনে লাগা যায় সেই চিন্তা তার। আরে হয়েছে, এখন আর পেছনে লাগছি না। এখন এই মুড়ি মুরগিগুলো একটা বাসনে ঢেলে নিয়ে এসো, হারান আর অরুণের সাথে খেতে খেতে গল্প করব। না না কাকা, আমরা কিছু খাবো না, আমরা তো এলাম তোমার সাথে চাষবাসের ব্যাপারে কথা বল। সে না হয় বলিস বাছা, আগে বসে দুটো মুড়ি খা, তারপর না হয় গল্প করিস। দাও দেখি ওগুলো আমার কাছে দাও, আমি ঘর থেকে বাসনে ঢেলে নিয়ে আসি। এই নাও গিন্নি, এই নাও। কিরে, তোরা এখনো দাঁড়িয়ে রইলি কেন? চল বারান্দায় গিয়ে বসি। বাবলু, ও বাবলু, একবার এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন তুমি? তুই একা একা ঘরে কি করছিস বাবা? আমি ঘরে বসে আমার খেলনা গাড়িটা নিয়ে খেলা করছিলাম মা। তোকে না আমি বই পড়তে দিয়ে আসলাম, এর মধ্যে তুই আবার খেলতে বসে পড়লি? স্কুলে পড়া না পারলে কিন্তু মাস্টার মশাই বকা দেবেন। আমার পড়া সব শেষ, তাই আমি খেলনা গাড়ি নিয়ে খেলতে বসেছি মা। আমার খুব খিদে পেয়েছে। তোমার রান্না কতদূর হলো মা? আমার রান্না শেষ, এখন উনুন থেকে তরকারিটা নামালেই হবে। তোর বাবা তো এখনো এলো না রে, সে এলে না হয় তোদেরকে একসাথেই খেতে দিতাম। ওই তো বাবা চলে এসেছে, এখন তাহলে আমাদেরকে খেতে দাও মা। কি গো, এই রাত করে তুমি বাজার সদাই নিয়ে ফিরলে যে? কাল সকালেও তো বাজার করতে পারতে। না গিন্নি, কালকে সকালে আর সময় পাবো না। সকাল জমিতে ধানের চারা রোপণ করতে হবে, তাই ভাবলাম বাজার সদাই করে রাখি কিছু। তা বেশ ভালো করেছো, এখন বাজার রেখে খেতে বসো তো দেখি। সারাদিন মাঠে অনেক ধকল গেছে তোমার। এবারে আবহাওয়া বেশি ভালো না, রান্না বান্না একটু হিসেব করে করো গিন্নি। কেন গো, কি হয়েছে আবার? চাষের জমিতে এবারে জল উঠতে পারে, ধান চাষ করলে তেমন আশানুরূপ ফলন পাবো কিনা সন্দেহ আছে। তাহলে আমরা চলবো কিভাবে গো? সে এক ব্যবস্থা হবে। আর কালকে গোপাল কাকা, আমি আর অরুণ আমাদের জমিতে ধানের চারা রোপণ করব। তাহলে তো অনেক কাজ তোমাদের কালকে বাবা। হ্যাঁ রে বাবা, অনেক কাজ। এবারে ধান ভালো হলে তোর দিদির শ্বশুর বাড়িতে কিছু ধান পাঠাবো। মেয়েটার খোঁজ নেওয়া হয় না, অনেক দিন হয়ে গেল। এবারে ধান নিয়ে গিয়ে একবার ঘুরে এসো তো। ঠিক আছে, আমি আর বাবলু যাবক্ষণ। কাল তো অনেক কাজ, ঘুমাতে যাও। কি গো, এমন মন খারাপ করে বসে থাকলে চলবে বলো? এখন এই বিপদের দিনগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই চিন্তাই তো করতে হবে নাকি? কিন্তু কি করবো সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি। আমাদের সবার ধানের জমিতে যে জল উঠে গেছে, এখন যে ধান লাগিয়েছি সারের অভাবে তো আর হবে না ভালো গো। কেন, এই জমিতে সার প্রয়োগ করা যাবে না? সার দেওয়া যাবে ঠিকই, কিন্তু সার দিলে যে সব সার জলে ধুয়ে যাবে, এতে করে জমির ফসলের গায়ে সারের পুষ্টি লাগবে না। তাহলে এখন কি করবে গো? এমন হলে যে এবারে সবাই অনেক ক্ষতির সম্মুখীন হবে। সেটা নিয়ে চিন্তা হচ্ছে গিন্নি। আরে গয়া পিসি, এসো এসো, এখানে বসো। রে অরুণ, তোর চোখ মুখ অমন পাংশু দেখাচ্ছে কেন রে বাবা? আর বলো না পিসি সে কথা। এবারে নদীর জোয়ারে যে আমাদের সকলের চাষের জমিতে জল উঠে গেছে, এই জমিতে এখন ধানের ফলন হবে কি করে? তাহলে তো ধানের ফলন এবারে বেশি ভালো হবে না। তা কি করে হবে? ধান গাছের গোড়ায় যদি পুষ্টি না পায় তাহলে সেখানে ভালো ফলন কি আশা করা যায় নাকি? আমি তোদেরকে একটা বুদ্ধি দিতে পারি বাছা, যদি তোরা সে মতো কাজ করতে পারিস তাহলে এবার ধানের ফলন ভালো হবে। কি বুদ্ধি পিসি, বলো না গো।
এখন তো কাকড়া বাজারে ভালো দামে বিক্রি হয়, আর সেভাবে কেউ কাকড়ার চাষও করে না। তোরা যদি ওই চাষের জমিতে কাকড়ার চাষ করিস তাহলে খুব ভালো হবে। কাঁকড়া চাষ যে করবো এতে ধানের কি উপকার হবে? আরে বোকা, চাষাবাড়ির বউ ছিলাম রে আমি। আমার যেবার নতুন বিয়ে হলো সেবার এমন সমস্যা হয়েছিল রে, তখন তোর পিসেও এই একই কাজ করেছিল, কিন্তু তখনও তো আর কাকড়ার এমন কেনা বেচা হতো না। কাঁকড়া না হয় বিক্রি করলাম পিসি, কিন্তু আমার ধানের কি হবে? কাকড়া জমির জলে থাকা সকল পোকামাকড় খেয়ে ফেলবে, আর কাকড়ার বিষ্ঠা ধানের জন্য পুষ্টি যোগাবে। হ্যাঁ, এতে করে ধানের ফলনও ভালো হবে আর কাকড়াও বিক্রি করা যাবে, তাই পিসি? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক ধরেছিস। আমি তাহলে এখনই অপুকে খুঁজে নিয়ে নদীর ধার থেকে কাঁকড়া ধরে আনি। তুমি কিন্তু দুপুরে খেয়ে যাবে পিসি, কেমন? ঠিক আছে বাছা, এখন যা তুই, আর দেরি করিস না। বাবা, এই কাঁকড়াগুলো কি আমাদের চাষের জমিতে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ রে বাবা, এই কাঁকড়া যেমন বাজারে বিক্রি করতে পারবো, ঠিক তেমনি এই কাঁকড়ার জন্য আমাদের চাষের জমিতে ধানের ফলন ভালো হবে। বাবা, আমিও তোমার সাথে জমিতে কাঁকড়া ছাড়বো। না রে বাবা, তুই ওপরে দাঁড়িয়ে থাক, আমি জমিতে কাঁকড়াগুলো ছেড়ে দিই। আরে অরুণ, তুই জমিতে কাঁকড়া ছাড়ছিস কেন? জমিতে আমি ধানের পাশাপাশি কাঁকড়া চাষ করব দাদা। সে কি কথা, চাষের জমিতে আবার কেউ কাঁকড়া চাষ করে নাকি? এই কাঁকড়া জমির জলের সব পোকামাকড় খেয়ে শেষ করবে, আর কাঁকড়ার বিষটা জমির ফসলের ভালো করতে সাহায্য করবে। তোর মাথাটা তো একদম গেছে দেখছি, তোকে এসব বুদ্ধি কে দিল রে? তুমিও করো দাদা, উপকৃত হবে, দেখে নিও। আমার খেয়ে দেয়ে কাজ নেই, হ্যাঁ, এসব দেখলে লোকে তোকে পাগল বলবে। আমার কথা বিশ্বাস না হলে কিছুদিন পরে এসে আমার জমির ফলনগুলো দেখো, তখন বুঝতে পারবে। তোর মাথাটা একদম গেছে রে, বুঝলি? তুই থাক, আমি গেলাম। কি রে হারান, আমাদের জমির ফসলের যে বেহাল দশা, এবারে তো মনে হচ্ছে ফসল ঘরে তুলতে পারবো না রে। সেটাই তো দেখছি, আমাদের জমির ধানগুলোতে শীষ ভালো আসলেও সেগুলো টিকছে না তো। কিন্তু অরুণের জমির ফসলগুলো যে খুব ভালো ফলন দেখা যাচ্ছে। আমাদের সকলের জমিতেই তো উঠেছে, কিন্তু অরুণের জমির ফলন ভালো হলো কিভাবে? কাঁকড়া চাষ কাকা, অরুণ ঠিকই বলেছিল, কাঁকড়া চাষ করলে নাকি জমির উর্বরতা বৃদ্ধি পাবে আর ফলনও ভালো হবে। সত্যিই তো অরুণের কথা দেখছি হারে হারে ফলছে। আর এই গোপাল কাকা, হারান দাদা, যে তোমাদের কি অবস্থা? আর অবস্থা, নিজেদের জমিতে তো কাঁকড়া চাষ করে ধানের ফলন বাড়ালি, আমাদের তো বললি না কিছু। আমি অনেকবার বলেছিলাম হারান দাদাকে, কিন্তু দাদা তো আমার কথা শুনলই না, উল্টে আমার নাকি মাথা খারাপ হয়েছে বলে চলে গেল। আমার আসলেই ভুল হয়েছে, আমি আজই জমির ধানের পাশাপাশি কাঁকড়ার চাষ শুরু করব, তাহলে আমাদের ফসলের ফলনও ভালো হবে। তাহলে আর দেরি করো কেন, চলো আজই আমরা জমিতে কাঁকড়া ছেড়ে দিই। হ্যাঁ, তাই চলো কাকা। ভাগ্যিস তুই আমাদের বুদ্ধিটা দিয়েছিলিস অরুণ, না হলে তো এবারে আমরা ফসল ঘরে তুলতেই পারতাম না। তুমি একদম ঠিক বলেছ কাকা, আরো আগে যদি অরুণের কথা শুনতাম তাহলে মাঝখান দিয়ে আমার এত ধান নষ্ট হতো না। এখন তো ধানের পাশাপাশি আমাদের কাঁকড়ারও বৃদ্ধি হয়েছে ভালো, এগুলো এখন বাজারে বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু আমাদের চাষকৃত কাঁকড়া কে কিনবে রে অরুণ? গ্রামের মানুষ তো আর এত কাঁকড়া কিনবে না। আপনাদের চাষকৃত সকল কাঁকড়া আমি কিনে নেব। শহরে কাঁকড়ার বিপুল চাহিদা রয়েছে, আর আপনাদের প্রাকৃতিক উপায়ে চাষকৃত কাঁকড়া সবই কিনতে আমি আগ্রহী। আপনি কে বাবু? আমরা তো আপনাকে ঠিক চিনলাম না। ওনাকে আমি খবর দিয়েছি দাদা, বাবু শহরে কাঁকড়া বিক্রির ব্যবসা করেন, আমাদের থেকে ভালো দামে কাঁকড়া কিনে নিয়ে শহরে সরবরাহ করবেন। তাহলে তো আর আমাদের কোনো চিন্তা রইল না, এবারে ধানের সাথে সাথে আমাদের চাষের জমিতে কাঁকড়া চাষে সবাই লাভবান হব।
আমাকে কাকড়া না দিয়ে বিক্রি করার কথা মাথাতেও আনবি না তোরা। আমি বুদ্ধি না দিলে কি আজ তোরা লাভবান হতি? তোমার যত খুশি কাঁকড়া নিয়ে যাও পিসি, আজ আমাদের সকল লাভের পেছনে তোমার হাত রয়েছে। তুমি বুদ্ধি দিয়েছিলে বলেই তো চাষের জমিতে কাঁকড়া চাষ করেছি। এখন আমরা কাঁকড়া আর ধান দুটোই বিক্রি করে লাভবান হব। যা দাদা ভাই, তোরা গিয়ে আমার জন্য রান্নার কাকড়া ধরে নিয়ে আয়। এক্ষুনি তোমার জন্য আমরা চাষের জমি থেকে কাঁকড়া ধরে আনছি দিদা। চল বাবলু, আমরা কাঁকড়া ধরি। হ্যাঁ হ্যাঁ চলো দাদা, চাষের জমির কাঁকড়া আমরাই প্রথমে ধরবো। এক গায়ে এক বৃদ্ধা বাস, তার নাম ছিল লতিকা। লতিকা তার ছেলে ও তার ছেলের বউকে নিয়ে বসবাস করত। আয় আয় দিদি দিদি, আয় আয় আয়, তোদের জন্য খাবার দিয়েছি, খেয়ে নে। আয় তাড়াতাড়ি খেয়ে নে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এখন পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমোলে কি আর সংসার চলবে? কি হয়েছে মা? না জেনে শুনে কথা বলা ঠিক না। আমি সেই কাক টাকা ভরে উঠে সংসারের সব কাজ শেষ করে মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছিলাম। কাজ করেছো তো বেশ করেছো, নিজের সংসারের কাজ নিজেই করা ভালো, এতে এত বলার কি আছে? আমি কিছু বলিনি, আপনি না জেনে এত কিছু বললেন, এই জন্যই তো বলছি। হ্যাঁ গো বউ, এখনকার বউদের তো কোনো কথা গায়ে পড়ে না, কিছু বললেই ছ্যাত করে উঠে। মা, স্যাত করার কথা বললে তো স্যাত করে উঠবই, কিন্তু সব কথা বাদ দিয়ে খেতে চলুন। এমন তেতো কথা শোনালে কি আর তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করে? মুখের কথায় তো কোনো মিষ্টি নেই। আমার যদি একটা মিষ্টি গাছ থাকতো, তাহলে গাছ থেকেই পেরে তোমার মুখে দিতুম। বাবা বাবা, ঠিকই বলেছেন মা। একটা মিষ্টি গাছ থাকলে আপনি গাছ থেকে পারতেন আর আমার মুখে দিতেন, আর আমি মনের আনন্দে মিষ্টি খেতাম। বিয়ে হলো, বয়স হলো, তবু তোমার ছেলে মানুষই কথাবার্তা গেল না। সত্যি যদি এমন হতো, মিষ্টি দোকানে না বানিয়ে গাছে ধরতো, তবে কেমন হতো বলুন তো মা? আমরা গাছ থেকে পারতাম আর খেতাম, গাছ থেকে পেরে পেরে বিক্রি করতাম। ও মা, তাই তো, আমি তো সেটা ভেবে দেখিনি। জীবনে এই প্রথম তোমার সাথে একমত হলাম। আসলে তো মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে তো আমরা টাকার সাগরে ভেসে বেড়াতাম। আহ, কি মজাই না হতো! মা, তোমরা কিসের সাগরে ভাসছো গো শুনি? ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো। আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম, তা কি তোমরা দিয়ে এসেছো? ইসকো, একদম ভুলে গিয়েছিলাম, তোমার কথা তো মনেই ছিল না। একটা কথা বললে তো কানেই করো না তোমরা। কি যে বলবো তোমাদের, মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো। আরে বললাম তো, ভুলে গিয়েছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় ছিল না। আমার কথা তো কারো মনে থাকে না, মাথায়ও থাকে না। চলো, কটা খেতে দিলে দাও, না হলে আমি মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। না না, চলো রান্নাঘরে চলো, আমি তোমায় এক্ষুনি খেতে দিচ্ছি। এইদিকে কিন্তু লতিকার মাথায় সেই মিষ্টি গাছের কথা ঘুরতে লাগলো। সে সারা দিন রাত ওই মিষ্টি গাছের কথাই ভাবতো, বাড়ির কারোর সাথে তেমন কোনো কথাই বলতো না। এইভাবে বেশ কিছুদিন পার হলো। কি গো গিন্নি, মায়ের কি শরীর টরীর খারাপ নাকি? না তো, কেন বলো তো? না, আজ বেশ কিছুদিন ধরে দেখছি মা তেমন কথা বলে না, তোমার কোনো কাজে খুদ ধরে না, তোমার সাথে ঝগড়াঝাটি করে না। এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না। তোমার মা তো কিছুই বলে না, এই জন্য কোনো সারা শব্দ পাও না। এবার দেখলে তো কে ঝগড়া করে।
শোনো গিন্নি, ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও। আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি দেখছি। মা, ও মা, কি হয়েছে আপনার? না তো বৌমা, আমার তো কিছুই হয়নি। সবসময় কেমন চুপচাপ দেখছি, তেমন তো কোনো কথাই বলছেন না, কেন বলুন তো? শোনো বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? যা বাবা, মানুষটার আবার কি হলো? ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন? একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম। আচ্ছা, মিষ্টি গাছ কি পাওয়া যায়? সব কিছুরই তো গাছ আছে, মিষ্টির গাছ নেই কেন? বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছলো। জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পর, হায় হায়, এ আমি কোথায় চলে এলাম? কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই। কি করব এখন? চারদিকে কি ঘন জঙ্গল, গাটা কেমন চমচম করছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো পুড়ে গেলাম, আগুনে আমার ডানা পুড়ে গেল। কে আছো, রক্ষা করো, রক্ষা করো আমাকে। কে কে আগুনে পুড়ে যাচ্ছে? কে পুড়ে যাচ্ছ? আমার সামনে এসো, কে পুড়ে যাচ্ছ? বুড়িমা, আমি প্রজাপতি, বাঁচাও গো আমায়। এই তো আমি। আহ আহ, চলে গেল, পুড়ে গেলাম। আহ! না না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। দাঁড়াও, এসো আমার কাছে। এরপর প্রজাপতি নিচে নেমে এলো। লতিকা তার পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতির ডানায় চেপে ধরল। আহ বুড়িমা, তুমি আমার প্রাণটা বাঁচালে, অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে? নিশ্চয়ই করব, বলো কি সাহায্য লাগবে তোমার? আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে, অনেকে পুড়ে মারা গেছে, তুমি কি আমাদের সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে। এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল। লতিকা সেখানে গিয়ে দেখল বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে। ছোট্ট প্রজাপতি, এ আগুন নেভাতে তো পানি দরকার হবে, আশপাশে কি কোনো পুকুর আছে? হ্যাঁ গো বুড়িমা, ওই যে ওখানেই পুকুর আছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি, সব আগুন নিভিয়ে দেব। এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন লাগা স্থানে দিতে লাগলো। পানি দিতে দিতে একসময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা, তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। না না, এই কথা বলো না ছোট্ট প্রজাপতি, তোমাদের বাঁচাতে পেরে আমিও আজ ভীষণ খুশি। তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে। আমরা তোমায় কিছু উপহার দিতে চাই। উপকারের বিনিময়ে আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি, তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আহ বুড়িমা, বলোই না কি চাই তোমার। তোমাকে কিছু দিতে পারলে যে আমার খুব ভালো লাগবে। এত করে যখন বলছো, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ বুড়িমা, বলো না, কি তোমার মনের ইচ্ছে?
আমার ইচ্ছেটা একটু অদ্ভুত, পূরণ করতে পারবে না জানি, তবুও বলি। মনের কথা কারোর সাথে বললে মনটাও হালকা লাগে। আচ্ছা বলো শুনি। আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে, তাতে আমি মিষ্টি চাষ করব, আর এক এক ডালে এক এক রকমের মিষ্টি ধরবে। আমি যতই পারি না কেন, আমার গাছের মিষ্টি কখনো ফুরবে না। বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পড়ে গেল। মিষ্টির গাছ? হ্যাঁ গো ছোট প্রজাপতি, তবে এত চিন্তার কিছু নেই। আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র। বুড়িমা, তুমি হতাশ হইও না। তুমি আমাদের এত বড় উপকার করলে, তার উপহার তো তোমাকে দেবই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর প্রজাপতি চলে গেল। কিছু সময় পর প্রজাপতি একটা ছোট্ট গাছ নিয়ে ফিরে এলো। এই নাও বুড়িমা, এই গাছটা রাখো। আশা করি এই দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইটুকু গাছ কিভাবে আমার মনের ইচ্ছে পূর্ণ করবে ছোট্ট প্রজাপতি? এই গাছ কবে বড় হবে, আর এই গাছে কবে বা মিষ্টি ধরবে? শোনো বুড়িমা, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো, ভালোবেসে গাছটার যত্ন নিও। দেখবে ভালোবাসা পেলে গাছটা ঠিক বড় হবে। এরপর লতিকা প্রজাপতির থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল। যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা হলো তার। কি গো বুড়িমা, এই ছোট্ট গাছটা নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাব, বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যাচ্ছ? তা এত আনন্দের কি আছে? বাড়ি তো রোজই যাও। বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো। তাহলে এত আনন্দ কিসের জন্য? এই গাছের জন্যই আনন্দ করছি রে মতি, এই গাছের জন্যই এত আনন্দ। বাবা, এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ? গাছ ছোট হলে কি হবে রে, এই গাছ তো আজব গাছ। এইটা হলো মিষ্টির গাছ। কি বললে? মিষ্টির গাছ? হ্যাঁ রে মতি, এই গাছ বড় হলে রং বেরঙের সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। কি যে বলো না বুড়িমা তুমি, মিষ্টি কি আবার গাছে ধরে নাকি? এই গাছে ধরবে রে, এই জন্যই তো বলছি এটা কোনো সাধারণ গাছ না। আমার গাছে মিষ্টি ধরবে, সবাই দেখতে যাবে। বুড়িমা, তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি? হাসিস না, হাসিস না। যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি। লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বৌমা, ও বৌমা। আপনি এসেছেন? কেন, না আসলে খুশি হতে মনে হয়? কি যে বলেন না আপনি, সে কখন বেরিয়েছেন তাই জিজ্ঞেস করলাম। আমি আশপাশে কত জায়গায় খুঁজে এলাম। ও তাই নাকি? আমার জন্য তোমার আবার চিন্তাও হয়? এমন করে বলছেন কেন? আপনি শাশুড়ি হলেও তো আমার মা। না, বৌমাকে মিষ্টি গাছের কথা বলা যাবে না, তাহলে বৌমা হয়তো আমায় পাগল মনে করবে। কি হলো মা, কোথায় হারিয়ে গেলেন? না কোথাও না, ধরো এই গাছটি, এটা তুমি ভালোভাবে লাগিয়ে দাও আর আদর যত্ন দিয়ে বড় করে তোলো। মা, এইটুকু গাছ আপনি কোথায় পেলেন? আর এতটুকু গাছ এটা কি করে? শোনো বৌমা, সব জিনিস ছোট থেকেই বড় হয়।
আদর ভালোবাসা পেলে দেখবে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, কিন্তু আচ্ছা দিন, আমি গাছটি লাগিয়ে দিচ্ছি। বৌমার সাথে আর ঝগড়াঝাটি করা যাবে না। প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না। যদি ওর সাথে ঝগড়া করি তবে রাগ করে হয়তো বা গাছটিরও পরিচর্যা করবে না। এখনো কি ভেবে চলেছেন মা? এক মনে বসে ভাবতেই আছেন। আপনার জন্য সেই দুপুর ধরে না খেয়ে বসে আছি, চলুন তো খেয়ে নিন। হ্যাঁ বৌমা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। রানী তার শাশুড়ি মার কথা মতো গাছটির যত্ন নিতে লাগলো। গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো। রানীর শাশুড়িও আর তার সাথে ঝগড়া করতো না, তাদের সংসারেও সুখ শান্তি আসতে লাগলো। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ রে খোকা, বল। মা, তুমি উঠানে ওটা কিসের গাছ লাগিয়েছো বলো তো? কেন রে খোকা, যে গাছই লাগাই তা দিয়ে তুই কি করবি? না মানে মা, যেদিন থেকে তুমি ওই গাছটা লাগিয়েছো তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে। গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক? না, এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না, রাগারাগি করো না, বকাবকি করো না। এখন আর কাছ থেকে এসে তোমাদের কারো মুখ কালো দেখতে হয় না আমার। হ্যাঁ গো, ঠিকই বলেছো। মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে, কাজ না করলেও কিছু বলে না। আসলে মা, এটা কি গাছ এনেছেন বলুন তো? আমাকে আবার তোরা পাগল বলবি না তো? না মা, তুমি বলো। ওটা মিষ্টি গাছ। মিষ্টি গাছ? মিষ্টি গাছ আবার হয় কি করে? হয় গো বৌমা, হয়। ওটা সত্যি মিষ্টি গাছ। এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল। ও বাবা, কথা বলা প্রজাপতি দিয়েছে, মানে এটা সত্যি মিষ্টি গাছ হবে। আসলে এটা মিষ্টি গাছ কিনা আমি জানি না, তবে মা, এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে, আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে। হ্যাঁ মা, আমাদের বউ শাশুড়ির সম্পর্ক এখন মা মেয়ের মতো হয়ে গেছে। এখন আমাদের আর কোনো রাগ জেদ অভিমান কিচ্ছুটি নেই। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। ঝগড়াঝাটির মধ্যে কোনো সুখ নেই, আছে শুধু অশান্তি। এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আজ আমি বড্ড খুশি, আমার মনে আর কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আজ থেকে আমরা মা মেয়ের মতোই থাকবো, আপনাকেও আর কিছু বলবো না। এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করলো আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল। পরদিন সকালে আরে বাবা, এ কি হলো? গাছটা এত বড় হলো কি করে? মা, ও মা, মা বাইরে আসুন। কে গো বৌমা, কি হলো? বৌমা কি পড়ে গেল নাকি? না না মা, আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন, আর গাছ ভর্তি মিষ্টি। ও বাবা, তাই তো, এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে? আহ, কি রং বাহারি মিষ্টি চুলে আছে। কি গো গিন্নি, এখানে অমন করে মাকে ডাকলে কেন? কি হয়েছে? দেখো গো দেখো, আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি ছুঁছে, তাও আবার কেমন রং পাহাড়ি। ও বাবা, তাই তো, তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, আজ আমার সব স্বপ্ন পূরণ হলো। তাহলে মা, তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে,
আর তত বেশি মিষ্টি ঝুলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাবারে, আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না। তুই গঞ্জে একটা মিষ্টির দোকান দে, আর সেখানে মিষ্টি বিক্রি কর। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছ। এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব? কম দামে মিষ্টি বিক্রি করব, যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে। রাজু গঞ্জে একটা মিষ্টির দোকান দিল। সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো। কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগলো। লতিকার গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো। কে রে মতি, হঠাৎ আমার বাড়িতে এলি? সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা। আমি বুঝতে পারিনি গো, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। আরে ওটা কোনো ব্যাপার না। বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা। রাজু বাবা, মতিকে কটা মিষ্টি পেরে দে। নে, সবাই খা। আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে না। এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে। আহ, কি যে মজা! সত্যি মা, এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি। এর স্বাদই আলাদা। আমার শাশুড়ির কাছে মিষ্টি কথা, স্বাদ তো হবেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ গিন্নি। এত কম দামে মিষ্টি বিক্রি করেও দেখতে দেখতে রাজুদের সমস্ত অভাব কেটে গেল। তাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। মা, এটা আজকের রোজগার। আজকে আমার মিষ্টির দোকানে সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়েছে। আরে বাবা, আজ আমাদের সংসারে কিচ্ছুর অভাব নেই। এবার মনে হয় আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেছেন, আমরা এবার মানুষদের সাহায্য করব। এখন থেকে রোজগার আর নিজেদের জন্য না, সব গরিব মানুষদের জন্য, বুঝলে? সব গরিব মানুষদের জন্য। হাঁসের বিয়ে দিয়ে দেখি কি হয়। হাসান, শুনে যা। হায় রে, এই বোকা ছেলে নিয়ে যে আমি কি করি। এই রে, হাঁসটা তো হাত থেকে ছুটে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া। আরে এ কি? বাহ, কতগুলো কচু গাছ! এখানেই কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিয়ে দেই। এবার আমি তোমাদের বিয়ে দেব। এই হাঁসটা তোমার বউ, এই হাঁসটা তোমার বউ, বুঝলে? এই 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 আবার পালিয়ে গেল রে। ধর 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 ধর, এই এই হাঁস। এই যা, হাঁসটা তো গর্তে পড়ে গেল। এই হাঁস, দেখি, এই এই যে। আরে তুই এত ঠোকরা ঠুকরি করছিস কেন? ঠোকরা ঠুকরি বন্ধ কর। দেখি, উঠে আয় তো, উঠে আয়, দেখি, উঠে আয়। আরে এটা কি? দেখি তো। আরে এটা তো দেখছি মায়ের হাতের হারটার মতো। দেখি তো, এটা মার কাছে নিয়ে যাই। মা, মা। কিরে হাসান, কি হয়েছে? এই যে মা, দেখো এটা কি। আরে তুই এটা পেলি কোথায়?
এটা তো স্বর্ণের আর অনেক দামি হার বলে মনে হচ্ছে। পুরাতন জমিদার বাড়িতে পেয়েছি মা, একটা গর্তে পেয়েছি। গর্তের মধ্যে? নিশ্চয়ই ওখানে গুপ্তধন পোতা আছে, চল তো কি দেখি। ওই গর্তের মধ্যেই গয়না পেয়েছি মা। চল তো গর্তটা খুঁড়ে দেখি। মা, এগুলো কি মা? হাসান, আমরা এবার বড়লোক হয়ে গেছি রে বাবা। দেখ কত স্বর্ণের গয়না। মা, এগুলো সব স্বর্ণের? হ্যাঁ হ্যাঁ, চল আমরা এক্ষুনি এগুলো তুলে নিই। কিরে হাসান, কি খবর তোর? দিলি নাকি কচু গাছের সাথে হাঁসের বিয়ে? আরে তোদের জন্য আমি বড়লোক হয়ে গেছি রে। তোদের অনেক অনেক ধন্যবাদ। তোদের কথা মতো কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিতে গিয়ে পুরাতন জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে কি পেয়েছি জানিস? কি পেয়েছিস? স্বর্ণের গয়না, অনেক অনেক স্বর্ণের গয়না। আমরা বড়লোক হয়ে গেছি রে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যাই, বাড়িতে যাই, গিয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে যে। কিরে, এটা কি হয়ে গেল? এই ব্যাটা তো ধনরত্ন পেয়ে গেল কি করে? নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে। চল আমরাও পুরাতন জমিদার বাড়িতে যাই। ঝন্টু, এই ঝন্টু, তুই ঠিক আছিস? চিন্টু, মিন্টু, আমাকে এই গর্ত থেকে উদ্ধার কর। ঝন্টুর গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে গর্তটা অনেক গভীর। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে রে। ওকে উদ্ধার করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাব। এখানে তো আরো এমন গর্ত থাকতে পারে। গুপ্তধনের কোনো দরকার নেই, এখানে থাকাটাই বিপজ্জনক। চল, আমরা বরং চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। চিন্টু, মিন্টু, তোরা আছিস? কতক্ষণ ধরে ডাকছি, কেউ তো সাড়া দিচ্ছে না। ওরা মনে হয় আমাকে রেখে চলে গেছে। ঝন্টু, ঝন্টু, কে? হাসান? হ্যাঁ রে, আমি। তুই এই গর্তের ভেতরে কি করছিলি? আমি এই গর্তে পড়ে গেছি রে হাসান, আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমি তোকে যেভাবেই হোক উদ্ধার করব। তুই আরেকটু সাহস করে থাক, কিছুক্ষণ অপেক্ষা কর, কেমন? মা, ঝন্টু এই গর্তে পড়ে গেছে। আমি ওখানে শাবল ফেলে এসেছিলাম। শাবলটা নিতে গিয়ে ঝন্টুর গলা শুনলাম। কথা বলে সময় নষ্ট করিস না, তুই দড়ি ফেলে দে। সন্টুকে দড়িটা শক্ত করে ধরতে বল, আমরা দড়িটা টেনে তুলবো। ঝন্টু, দড়ি পেয়েছিস? পেলে শক্ত করে ধর। আরে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রে, শক্ত করেও ধরেছি। দাঁড়া, আমরা তোকে টেনে তুলছি। মা, টানো আমার সাথে, টানো। যাক, তোকে ঠিকঠাক টেনে তুলতে পেরেছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। হাসান, কাকিমা, আপনাদের উপকার আমি কখনো ভুলবো না। আপনাদের অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ কেন দিচ্ছ তুমি? তুমি ঠিক আছো, এটাই আমাদের বড় পাওয়া। আমাকে ক্ষমা করে দিস হাসান, আমি অনেক অন্যায় করেছি। হাসানের সাথে মজা করার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলেছি। হাসানকে সহজ সরল পেয়ে বোকা বানিয়েছি। আমাকে ক্ষমা করে দে হাসান। হাসান, আমাকে ক্ষমা করে দে ভাই। আরে না না, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। চল, এবার যাওয়া যাক। হ্যাঁ, চল যাওয়া যাক।